আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অন্তঃপ্রলা। লেখনীতে ফারজানা মনি। পর্ব ১৬০। সময়ের স্রোতে মাসগুলো নিঃশব্দে গড়িয়ে এসে থেমেছে হেমন্তের দুয়ারে। গ্রাম বাংলা এখন সেজেছে এক অপূর্ব সোনালী সাজে। যেন প্রকৃতি নিজের হাতে আঁকা এক জীবন্ত ছবির মাঝে মানুষ হেঁটে বেড়াচ্ছে। ভোরের প্রথম আলো ফুটতেই চারদিক ঢেকে যায় হালকা কুয়াশার কোমল পর্দায়। দূরের ধান ক্ষেতগুলো তখন আর স্পষ্ট দেখা যায় না। মনে হয় যেন সাদা স্বপ্নের ভেতর ডুবে আছে সোনালী ফসল। শিশির ভেজা ঘাসে পা রাখলে নরম ঠান্ডা অনুভূতি ছুঁয়ে যায় শরীর। আর সেই মুহূর্তেই বোঝা যায় হেমন্ত সত্যিই এসে গেছে। মাঠে মাঠে পাকা ধানের ঢেউ সোনালী রঙে ঝলমল করছে পুরো প্রান্তর। হালকা বাতাসে ধান গাছগুলো দুলে উঠছে। মনে হয় তারা একসাথে মাথা নেড়ে কোনো অজানা সুরে সাড়া দিচ্ছে। কৃষকেরা ভোর হতেই কাস্তে হাতে নেমে পড়ে সেই সোনালী স্বপ্ন কেটে ঘরে তোলার কাজে। তাদের মুখে ঘাম থাকলেও চোখে মুখে থাকে তৃপ্তির হাসি। বছরের পরিশ্রমের ফল যে অবশেষে ধরা দিয়েছে। ধান কাটার সেই দৃশ্য যেন এক উৎসবের মতো। কোথাও ধান কাটা হচ্ছে, কোথাও আবার উঠোনে শুকানো হচ্ছে নতুন ফসল। বাতাসে ভেসে আসে কাঁচা ধান আর খড়ের মিশ্র এক মিষ্টি গন্ধ, যা মনকে অদ্ভুত এক শান্তিতে ভরে দেয়। গরুর গাড়িতে বোঝাই করে ধান নিয়ে যাওয়ার দৃশ্য, শিশুদের হাসি খেলা আর নারীদের ব্যস্ততা, সব মিলিয়ে গ্রামীণ জীবন যেন নতুন প্রাণে জেগে ওঠে। বিকেলের রোদ তখন আর তীব্র নয়, মোলায়েম সোনালি আলোয় চারপাশ ভেসে যায়। সেই আলোয় ধান ক্ষেতের উপর পড়ে তৈরি করে ঝিকিমিকি এক অপূর্ব দৃশ্য, যেন মাটির বুকে ছড়িয়ে আছে হাজারো সোনার দানা। দূরে কোথাও শোনা যায় পাখির ডাক, আর কোথাও বা হালকা ধোঁয়া উড়ে আসে রান্নাঘরের চুলা থেকে। সন্ধ্যা নামলেই হেমন্তের আরেক রূপ ধরা দেয়। কুয়াশা ধীরে ধীরে ঘন হতে থাকে। হালকা ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে যায়। উঠোনে বসে নতুন চালের ভাতের গন্ধ, পিঠা পায়েসের মিষ্টি স্বাদ আর পরিবারের সবার একসাথে গল্প করার মুহূর্ত, সব মিলিয়ে এক অদ্ভুত মায়াময় আবহ তৈরি হয়। আজকে মির্জাবাড়িতেও যেন উৎসব লেগেছে। এটা যেহেতু বছরের মাঝামাঝি সময়, তাই কৃষকদের খাজনা দেওয়ার দিন চলে এসেছে। এর মাঝে সকল কৃষকের মাঝেই নতুন ধান ঘরে তোলার আনন্দ। মির্জাবাড়ির মেজ কর্তা ও ছোট কর্তা সকাল থেকেই খাজনা আদায়ে ব্যস্ত ছিল। আজ বাড়ির বাগানে দেখা মিলেছে গ্রামের অনেক কৃষকের আনাগোনা। তাছাড়া মির্জাবাড়ির নিজস্ব ফসলের ক্ষেত থেকেও ধান তোলা হয়েছে ঘরে। বর্তমানে লাহারি ঘর বোঝাই করা নতুন ধান ও চালের বস্তা দিয়ে। অন্দরমহলের পেছনের খালি জায়গাটাতে শুকাতে দেওয়া হয়েছে খড়, যেগুলো শুকানোর পর পরবর্তীতে পাড়া দেওয়া হবে। সারা বছর খামারের গরুগুলোকে খাওয়াতে খড়ের প্রয়োজন অপরিসীম। অন্দরমহলে সোনালী কয়েকজনকে নিয়ে নানান রকমের পিঠা ও পায়েসের আয়োজন করছে। নতুন চালের পিঠা ও পায়েসের গন্ধে পুরো বাড়ি যেন মৌ মৌ করার অবস্থা। আরিয়ানের ভালোবাসায় তার সংসার জীবন ভালোই কাটছে। তার বিয়ের অনেকগুলো মাস কেটে যাওয়ার পরেও এখন পর্যন্ত সন্তান না হওয়ায় সোনালীকে শাহিদা ও মিহিদার কাছ থেকে অনেক কটু কথা শুনতে হয়। প্রথম প্রথম এসব বিষয়ে কেউ কিছু না বললেও আশা গর্ভবতী হওয়ার পর থেকে এখন অনেকেই অনেক কথা বলে। হ্যাঁ, আশা এখন ৩ মাস চলছে। একই মাসে বিয়ে হয়ে আশা গর্ভবতী, কিন্তু বাড়ির বউয়ের কোনো খবর নেই। এসব নিয়ে আজকাল আশেপাশে প্রতিবেশীদেরও যেন ঘুম নেই। যদিও এসব বিষয়ে আরিয়ান কিছুই জানে না। ফরিদা অথবা আরিয়ানের সামনে কেউ মুখ খোলার সাহস পায় না, তবে আড়ালে কেউ ওকে ছাড় দেয় না। সোনালি বোঝে আরিয়ান খুব করে চায় তাদের ঘরে একটা ছোট্ট প্রাণ দৌড়াদৌড়ি করুক, কিন্তু মানুষটা মুখে কিছুই বলে না। সোনালি সব বুঝেও চুপ করে থাকে। তার কি করার আছে, সবই আল্লাহর ইচ্ছা। আরিয়ান, রাফিন ও আকাশ জামদানি হাউস নিয়ে প্রচুর ব্যস্ততায় সময় কাটাচ্ছে। আরিয়ান আজকাল গভীর রাতে বাড়ি ফিরে। বাড়ি ফিরেও লোকটার চোখে ঘুম দেখা যায় না। আনমনে অন্ধকারের দিকে তাকিয়ে কি যেন এত ভাবে। আবার মাঝে মধ্যেই দেখা যায় হুটহাট শহরে চলে যায়। এত ব্যস্ততার মাঝেও সে স্বর্ণলতার যত্ন নিতে একটুও ভুলে না। এই মেয়েটা যে তার প্রাণভোমরা, সে কি করে কাউকে বোঝাবে? বোঝাবুঝির পালা তো তার স্বভাবে নেই।
আরিয়ান যতবার শহরে যায় সোনালীর জন্য চুড়ি, আলতা, কাজল, ফিতা, শাড়ি সহ আরো নানান জিনিস আনতে মোটেও ভুলে না। সেবার তো শহর থেকে একটা টেলিভিশন পর্যন্ত এনে দিয়েছে। ভাই বোন স্ত্রী সবাই অবসর সময় টেলিভিশন দেখে কাটাবে তাই। আরিফ এত মাসেও আর গ্রামে ফিরেনি। সে যেন পরিবার থেকে দূরে থাকতে পারলেই বাঁচে। তবে এর মাঝে একটা ভালো খবর হলো, মায়ের সাথে আরিফের অভিমান অনেকটা কমেছে। এখন টুকটাক কথা হয় আম্মার সাথে। আলো এবার নবম শ্রেণীর ছাত্রী। পাখির মতো ফুরুত ফুরুত উড়ে বেড়ানোই তার কাজ। এর মাঝে তার সঙ্গী তো দুজন আছেই। আঁখি ও পাখিকে নিয়ে তার যত আড্ডা ও বাচ্চামি। সীমান্ত মেয়ে পাচারের এখনো কোনো সুরাহা করতে পারেনি। অবশেষে ভেবেছিল গ্রাম ছেড়ে নিজের বাড়িতে চলে যাবে, কিন্তু তার আগেই শুনতে পেল আশা গর্ভবতী। মির্জাবাড়ির লোক তাদেরকে আর যেতে দিল না। সীমান্তের কাজের উছিলায় থেকে গেল জহিরুলও। দুপুরের পর চারদিকে বিকেল গড়িয়ে আসছে। সোনালির পায়েস রান্না শেষ হতেই নিজের ঘরে আসলো। এর মাঝেই পাখি এসে খবর দিল তাকে নাকি শাশুড়ি আম্মা ডাকছে। সে মাথার ঘোমটাটা টেনে গুটি গুটি পায়ে এগিয়ে গেল শাশুড়ি মায়ের ঘরের দিকে। ফরিদা ছেলের বউকে দেখেই বললেন, আলোতে সুন্দর করে একটু তৈরি কইরা দিস তো। আসরের নামাজের পর ঘটক আইবো একটা গৃহস্থ লইয়া। সোনালী মৃদু ঘাড় কাত করে চলে যেতে চাইলে ফরিদা ডেকে আবারও বলল, খাড়া। অতঃপর উনি আলমারি থেকে একটা কলাপাতা রঙের শাড়ি বের করে সোনালীর হাতে ধরিয়ে দিয়ে বলল, এই শাড়িটা ওরে পরায় দিস। সোনালী শান্ত মেয়ের মতো চুপচাপ শাড়ি নিয়ে চলে গেল ননদের ঘরে। কিন্তু সেখানে বাঁধলো যত ঝামেলা। আলো কিছুতেই সাজগোজ করে কারোর সামনে বসতে চায় না। সে কেঁদে কেটে একাকার হয়ে গেছে। সোনালি ও আশা ওকে কত করে বোঝালো, কিন্তু মেয়েটা কিছুতেই রাজি হচ্ছে না। এর মাঝে একবার শাহিদা এসে তাকে ধমকে গেছে। এতে যেন মেয়েটার কান্না আরো বেড়েছে। আশা বোনকে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর সমস্যা কি বলতো? বিয়ে কেন করতে চাস না? আলো নাক টেনে কেঁদে কেঁদে বলল, আমি এখন বিয়ে করব না আপা। তুই দয়া করে সবাইকে একটু বোঝা। আগে কারণটা তো বল, তারপর দেখছি। এমনি করব না, মানুষের সামনে সঙের মতো বসতে আমার ভালো লাগে না। আশা চোখ ছোট ছোট করে বলল, তুই কি রাফিন ভাইয়ের জন্য বিয়েতে অমত করছিস? আশার এই একটা কথায় যেন পুরো ঘরে বজ্রপাত ঘটলো। সোনালি ওদের কথার আগামাথা কিছু বুঝতে না পেরে চোখ গোল গোল করে তাকালো আলোর দিকে। আগে ওদের সাথে অনেক আড্ডা দেওয়া হলেও বর্তমানে সংসার নিয়ে সে এতটাই ব্যস্ত যে এসব কিছু আগামাথা কিছুই জানে না। আঁখি ও পাখির মোখায়ব স্বাভাবিক। ওদের দেখে মনে হচ্ছে সবটা আগে থেকেই জানে। আলোর কোনো উত্তর না পেয়ে আশা এবার ধমকে বলল, তুই কি আমাকে সবটা বলবি, নাকি আমি কাকা আর কাকি আম্মাকে জানাবো? ভাবতে পারছিস বিষয়টা দাদা ভাইয়ের কানে গেলে কি হবে? আলো এবার বোনের দুহাত জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুই কাউকে কিছু বলিস না আপা, ওনার কোনো দোষ নেই। আশা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, রাফিন ভাইয়ের সাথে তোর সম্পর্ক কি আলো? আলো নিচের দিকে তাকিয়ে বলল, আমরা দুইজন দুইজনকে পছন্দ করি। আশা বোনের কথা শুনে স্তব্ধ হয়ে বসে আছে। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। প্রথমত, প্রেম ভালোবাসার সম্পর্ক আব্বা চাচারা কেউ মেনে নিবে না। তার মাঝে আবার রাফিন ভাই, যার বংশ পরিচয় মা বাবা সহ তিন কুলে কেউ নেই। এমনকি ছেলেটা মির্জাবাড়ির আশ্রিত। এমন একটা ছেলের সাথে মির্জাবাড়ির মেয়ে তো দূরের কথা, পৃথিবীর কোনো বাবা মাই মেয়ে বিয়ে দিতে চাইবে না। আশার স্তব্ধতা দেখে এবার সোনালি আলোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমরা কি প্রেম করছো? মেয়েটা স্পষ্ট কণ্ঠে জবাব দিল, না। রাফিন ভাই তোমাকে বিয়ে করবে বলেছে? না। সে তোমাকে ভালোবাসে বলেছে? না। পছন্দ করে বলেছে? না। তাহলে তুমি কিসের ভিত্তিতে বলছো সে তোমাকে পছন্দ করে? আলো দুহাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিগুলো মুছে বলল, আমি জানি উনি আমায় পছন্দ করে। ওনার চোখে আমি আমার প্রতি ভালোবাসা দেখতে পাই, দায়িত্ব দেখতে পাই। আশা এবার রেগে গিয়ে বোনের বাহুতে একটা থাপ্পড় মেরে বলল, বেহারার মতো এসব কথা বলতে লজ্জা করছে না?
বাড়ির কেউ শুনলে তোকে জীবিত কবর দেবে, সেটা জানিস? আলো এবার হু হু করে কেঁদে উঠল। সেটা দেখে সোনালি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখো আলো, যে মানুষটা তোমাকে পছন্দ করে কিনা সেটাই এখনো জানায়নি, তার জন্য এত কান্নাকাটি আমার কাছে অহেতুক মনে হচ্ছে। ধরো এখন তোমার পছন্দের কথাটা পুরো বাড়ির মানুষ জেনে গেল, পরবর্তীতে রাফিন ভাইকে ডাকলে উনি অস্বীকার করলো, এটাও বলল তোমার সাথে তার কোনো সম্পর্ক নেই, সে মির্জাবাড়ির মেয়ে ভেবে দায়িত্বের খাতিরে এতদিন তোমার যত্ন নিয়েছে, তাছাড়া আর কিছুই না। তখন তুমি কি করবে? সবাই তোমাকে ভুল বুঝবে, চরিত্রে চুনকালি দিবে। আলো কাঁদতে কাঁদতে সোনালীকে জড়িয়ে ধরে বলল, আমি জানি না ভাবি, কিন্তু ওনাকে ছাড়া আর কাউকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। দয়া করে তোমরা কিছু করো। আশা আবারও রেগে গেল। সে বোনের বাহুতে আরো একটা কষিয়ে থাপ্পড় মেরে বলল, বেহায়া মাইয়া, রাফিন ভাই যদি তোকে পছন্দও করতো তবুও তোকে কেউ ওনার সাথে বিয়ে দিত না। তাই ভালোই ভালোই বলছি, সব ভুলে পরিবার যেখানে বিয়ে দেয় রাজি হয়ে যা। তারা আমাদের ভালোই চায়। দেখেছিস, আমাকে তো দুলাভাইয়ের সাথে তারাই বিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমি সুখে আছি। সীমান্ত আমায় কত ভালোবাসে। ঠিক তেমনি একবার বিয়ে হয়ে গেলে স্বামীর ভালোবাসা পেয়ে তোরও সংসারে মন বসবে। তাই এসব আজে বাজে কথা মাথা থেকে বাদ দে। তখনই দরজায় এসে কলি টোকা দিয়ে বলল, আপারা নিজে মেজ বানাইছে, আলো আপারে লইয়া যাইতে কইছে। সোনালি হালকা গলা খাকারি দিয়ে ভেতর থেকে বলল, গিয়ে বলুন নিয়ে আসছি। কলি চলে যেতেই আলোকে জোর করে সবাই তৈরি করে নিল। তৈরি করতে করতে বারবার বোঝালো রাফিনের ধারে কাছে আর যেতে না, শুধু শুধু ওর জন্য ছেলেটারও নানান সমস্যার সম্মুখীন হতে হবে।